আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট, সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের হতাশা। সারা দেশে আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ। মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট প্রকাশ। নেপালে প্রাণহানি ক্ষয়ক্ষতিতে জাতীয় সংসদের শোক প্রস্তাব, নীরবতা পালন, উদ্ধার কাজে সহায়তা দিতে সেনাবাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা হয়েছে, আর কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। মক্কা চুক্তিতে যোগদান সদস্যদের ইচ্ছার উপর। সেপ্টেম্বরেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, জানালেন সিইসি। ইসিকে জন আস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের প্রতিবাদের মুখে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় অধিবেশনের কার্যক্রম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এমন অভিযোগ তোলে বিরোধী দল। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের তুলনায় পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। এ সময় বিরোধী দলের বক্তব্যকে পল্টন শাহবাগের রাজনৈতিক বয়ান হিসেবে আখ্যা দিলে উত্তপ্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। বলেন, সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যাহত হবে এবং সংসদ বেশি দিন চলতে পারবে না। ঠিক আছে, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। সংসদের তৃতীয় অধিবেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং খুন, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতনে সরকারের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। এ সময় বিরোধীদের এমন বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো। তবে তার বক্তব্যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এমন দাবি করে প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। তাদের হট্টগোলে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শেষ করতে না পেরে নিজ আসনে বসে পড়েন। মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয়, তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। সংসদের সৌন্দর্য নিশ্চিতে কার্য বিবরণী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ ও এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশের দাবি জানান বিরোধী দলীয় নেতা। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এটা জাতীয় সংসদ, মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। এ সময় পুরো বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন স্পিকার। বলেন, পরম সহিষ্ণুতা না থাকলে সংসদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে।
এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের মূল দাবিকে চাপা দেয়া হচ্ছে এমন আশঙ্কায় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। তবে ওয়াকআউট করার আগে দেশে গ্যাস, বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংস্কার বাস্তবায়নে আলোচনার জন্য একটি বিশেষ অধিবেশন আহ্বান করতে স্পিকারের কাছে চিঠি দেওয়ার কথা জানান বিরোধী দলের নেতা। এ সময় সরকার দলীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের জন্য স্পিকারের কাছে চিঠি লেখার এখতিয়ার বিরোধী দলের নেতার নেই। সামান্য বাহানায় ওয়াকআউট না করে সংসদকে জীবন্ত রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াকআউট করলে গণতন্ত্র ব্যাহত হবে, ইতিহাসের কাছে দায়ী থাকবে বিরোধী দল। পরে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপন করেন। দুটি বিলই 2 কর্মদিবসে আলোচনার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণের অনুমতি দেওয়া হয়। দেশের 64 জেলায় আইন শৃঙ্খলা এবং উন্নয়ন তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেলেন 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। কেউ দেখবেন একটি জেলা, আবার কারো দায়িত্বে থাকছে 2 থেকে 3টি জেলা। আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম সবই থাকবে তাদের নজরদারিতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দেশে অনিয়ম দুর্নীতি হয়েছে নজিরবিহীন। দেশ থেকে পাচার হয়েছে বিপুল পরিমাণ অর্থ, বিস্তার ঘটেছে মাদকের, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল নাগালের বাইরে। এমন অবস্থায় 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দেশের 64 জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ থাকলেও দুর্নীতির মাধ্যমে তা লুটপাট করা হয়েছে। সেই অর্থের একাংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়েছে। দায়িত্ব বণ্টনের তালিকা অনুযায়ী রাজশাহী ও নাটোরের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় দেখবেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, লক্ষ্মীপুরে আব্দুল আওয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় নিতাই রায় চৌধুরী এবং হবিগঞ্জে খন্দকার আব্দুল মুক্তাদির। মৌলভীবাজারের দায়িত্ব আরিফুল হক চৌধুরী, চট্টগ্রামে মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ও দিনাজপুরে আসাদুল হাবিব দুলু এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে মোহাম্মদ আসাদুজ্জামান। ফেনী ও নোয়াখালীতে জাকারিয়া তাহের, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, কক্সবাজারে সাচিং প্রু এবং টাঙ্গাইল ও নরসিংদীতে মোহাম্মদ শরীফুল আলম, মাদারীপুর ও শরীদপুরে শামা ওবায়দ ইসলাম, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহে অনিন্দ ইসলাম অমিত, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে আব্দুল বারী এবং ঢাকা জেলায় সুলতান সালাউদ্দিন। পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গাজীপুর ও নারায়ণগঞ্জে হাবিবুর রশিদ, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরে মোহাম্মদ রাজীব আহসান, আর রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে মীর শাহে আলমকে। সিরাজগঞ্জ ও পাবনায় ফারজানা শারমিন, যশোর, মাগুরা ও নড়াইলে শেখ ফরিদুল ইসলাম, জামালপুর ও কিশোরগঞ্জে ইমরান খান চৌধুরী এবং বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে আহমেদ সোহেল মঞ্জুর। জয়পুরহাট ও নওগাঁয় মোহাম্মদ শামীম কায়সার, সিলেট ও সুনামগঞ্জে মোহাম্মদ জি কে গৌস, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জে মিয়া নুরুদ্দিন আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরে ABM আশরাফ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। অমিতাভ রহমান, ডিবিসি নিউজ। নেপালে আকস্মিক বন্যা, ভূমিধসে হতাহতের ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশনের শুরুতে এই শোক প্রস্তাব গৃহীত হয়। নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে 2026 সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকার এবং 11 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতেও সংসদে শোক প্রস্তাব আনা হয়। একই সঙ্গে দেশ ও বিদেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাতেও সংসদে শোক প্রস্তাব প্রকাশ করা হয়। নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বাংলাদেশ, আর কখনো কারো কাছে মাথা নত করবে না দেশ। সংসদের তৃতীয় অধিবেশন এক প্রশ্নের জবাবে একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি আরও বলেন, মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখলেও যোগদান নির্ভর করছে সদস্যদের ইচ্ছার ওপর। এছাড়া গঙ্গা চুক্তির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগে আগ্রহী চীন। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি সংকটে সহায়তা করতে চায় দেশটি। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খানের বৈঠক শেষে এসব কথা জানান তারা। 3টা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরো তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই। 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন সোলারের মাধ্যমে, যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ চীন সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই সম্পর্ক আমরা আরও এগিয়ে নিতে চাই। বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে কাজ করা যেতে পারে। স্থানীয় সরকার সহ সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশ্বাস দিয়েছেন সব ধরনের সহযোগিতার। বঙ্গভবনে ইসির প্রথম সৌজন্য সাক্ষাতে নানা দিক নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান। পরে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে সেপ্টেম্বরে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দিয়ে ইসিকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতিকে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের মতন স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নিরপেক্ষতা আপনাদের কাছে কাম্য, আমিও চাই। উনি বললেন যে আমিও চাই, সুতরাং আপনারা যে ধরনের সহযোগিতা চাইবেন আমি সেটা করব। আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই, এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দিতে চায় কমিশন। কোনখানে যদি কোনো একটা ধরন আমরা যদি বিবেচনা ইচ্ছা করেও বাদ দিতে হয়, আমাদের যে সম্ভব না অ্যাকোমোডেট করা, দেখবেন যে অনেক ধরনের এখানে সমালোচনা শুরু হয়ে যাবে যে ওই স্কুলের পরীক্ষাটা চিন্তা করলো না, ওইটা করলো না, দুর্গাপূজা দেখলো না, বর্ষাকাল দেখলো না, তারপরে হয়তো নানাবিধ কথাবার্তা বলতে পারতাম। আমাদের কথার তার শেষ নাই, বুঝছেন না? ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত বলেও জানান এএমএম নাসিরউদ্দিন। স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন যেটা ঠাকুরগাঁও 1, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত প্রথম দরবারে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পরে তিনি সবকিছুতে রাজনীতির ঊর্ধ্বে থাকবেন বলে শপথ নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার সামনে এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য একটি, সেটি হলো দেশ, রাষ্ট্র ও জনগণ। আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। রাতে নয়, ভোরে শ্বাসরোধে হত্যা করা হয় গণপতি ও তার পরিবারের সদস্যদের। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে, একথা জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। কমিশনার আরও বলেন, ভোরের আলোতে ইয়াবা সেবন দেখে ফেলায় মানসম্মানের ভয়ে শিক্ষক গণপতিকে হত্যা করে প্রতিবেশী ওই 2 যুবক। সর্বোচ্চ 9টি ইয়াবা সেবন করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এ বিষয়ে আদালতে জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ। সাক্ষীদের জবানবন্দিতেও মিলেছে একই তথ্য। কমিশনার জানান, আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন থাকলেও নিহত গণপতির স্ত্রী ও কন্যার ফরেনসিক প্রাথমিক রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। এছাড়া গণপতির ব্যাংকে জমা টাকার বিষয়ে স্টেটমেন্ট উত্তোলনের আবেদন করা হয়েছে। চারজনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। মামলার তদন্ত এখনো শেষ হয় নাই। সীমান্ত দাস এবং মুগ্ধ দাস তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রংপুরের আলোচিত 4 হত্যার প্রকৃত রহস্য প্রশাসন এখনও উদ্ঘাটন করতে পারেনি, যা দুঃখজনক, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। হাজার হাজার মানুষকে খুঁজে বের করে তাদেরকে ধরে এনে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দারা করতে পেরেছে। কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 জনের মধ্যে 9 প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। পরিবার ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাকিদের মরদেহ আনার বিষয়েও সরকার কাজ করছে বলে জানানো হয়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে 3 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নওগাঁর ফরিদ উদ্দিন। চলতি মাসের 9 তারিখে নিজ কর্মস্থলে সোফার কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফরিদ উদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী খুকমনি ও 2 সন্তান। আমার সঙ্গে কথা হয়েছে সর্বশেষ বিকাল 5:30টার সময়, 5:26-এ। তো বলছে যে আমি ঘুমাবো, এই সময় আর কথা বলবো না, কথা বলার সময় নাই। রিয়াদের সোফার কারখানায় অগ্নিকাণ্ডে মারা যান ফরিদ উদ্দিন সহ 16 বাংলাদেশি। বৃহস্পতিবার তাদের মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়। নিহতে দিশেহারা পরিবার ও স্বজনরা সরকারের কাছে আর্থিক সহায়তা চান। সরকার যদি পাশে দাঁড়ায়, একটা বাচ্চা আছে 8 মাস বয়স, বাচ্চাটার জন্য যদি সরকার কিছু পাশে দাঁড়ায়। তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম, তার কোনো পুত্র সন্তান নেই, 3টি মেয়ে। বর্তমান তার অনেকগুলো ঋণ আছে। আমি সরকারের কাছে একটাই আবেদন, যাতে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম ওবায়েদ বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে বাকিদের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলমান। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে। আর প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা বিবেচনায় আর্থিক সহায়তা করা হবে। তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছে দেব এবং তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ওয়ারিশানদের তালিকা পেলেই
আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। গেল 9 আগস্ট রিয়াদের শিফা এলাকায় একটি সোফার কারখানায় ভয়াবহ আগুন লাগে। অভিযোগ উঠে ওই দিন রাতেই কাজ শেষে শ্রমিকরা কারখানার ভেতরে ঘুমাচ্ছিলেন। কারখানার মূল ফটকের বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুনে লাগার পর কেউ বের হতে পারেনি, ফলে ভেতরে দগ্ধ হয়ে 16 জনের মৃত্যু হয়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।